প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি সবুজ মণ্ডল, সহকারী শিক্ষক, ভাগডাঙ্গা দেওয়াগোলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি ক্লাস 7-এর ভয়েস সম্পর্কে এর আগে আরও 3টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে ভয়েসের উপর 4র্থ ক্লাস। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আলোচনাটি শুনবে এবং সেই অনুযায়ী লেখাপড়া করবে। তো আজকের আলোচনা শেষে তোমাদের অর্জনটা কি হবে চলো একটু দেখে নিই। লার্নিং আউটকাম: you will be able to know about the rules of voice change of imperative sentences. তোমরা imperative সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম জানতে পারবে। You will be able to change the voices of imperative sentences. imperative সেন্টেন্সের ভয়েসগুলো তোমরা পরিবর্তন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আদেশ, অনুরোধ, উপদেশ এইগুলো প্রকাশ পায়। তো চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মগুলো সম্পর্কে জানি। শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা জানলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কেও আমাদের ধারণা থাকা প্রয়োজন। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা লেট দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়। যেমন প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হলে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, কোনো সাবজেক্ট থাকে না। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো সময় সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্টকে উজ্জ্ব রেখেই শুরু হয়, ভার্ব থেকেই শুরু হয়। অনেক সময় লেট দিয়ে শুরু হয়, আবার ডু নট দিয়েও শুরু হয়। তো চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব এই ইম্পারেটিভ সেন্টেন্সের সেই নিয়মগুলো দেখি। অ্যাক্টিভ ভয়েসটি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা লেট বসাতে হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকে সেই অবজেক্টটি বসবে, তারপরে একটা বি বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম বসবে, এবং সবশেষে বাকি যদি কোনো অংশ থাকে তাহলে সেটা বসবে। তাহলে চলো আমরা দেখে নিই। যেমন অ্যাক্টিভ ভয়েস, হেল্প দ্য পোর। প্যাসিভ আছে লেট দ্য পোর বি হেল্পড। আরও একটা অ্যাক্টিভ আছে ডু ইট প্রপারলি। প্যাসিভ লেট ইট বি ডান প্রপারলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুইটা উদাহরণের মধ্যে প্রথমটাই দেখো, হেল্প শুধুমাত্র ভার্ব, তারপরে দি পোর হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমটিতে রয়েছে প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট, আর কিছু কিন্তু নাই। তাহলে আমার নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসেছে, তারপরে অবজেক্টটি বসেছে, তারপরে বি বসেছে, এবং সবশেষে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসেছে। এবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, প্রথমে প্রিন্সিপাল ভার্ব ডু আছে, তারপরে অবজেক্ট আছে, তারপরে একটা এক্সটেনশন রয়েছে। শুধুমাত্র ডু ইট এটা হলেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতো, কিন্তু ডু ইটের পরে আর একটা অতিরিক্ত অংশ রয়েছে। অর্থাৎ আমাদের যে ভয়েস চেঞ্জের নিয়মে রয়েছে, সব শেষে 5 নম্বরে দেখো, তারপর বাকি অংশ বলবে। প্রথম সেন্টেন্সটায় কিন্তু কোনো বাকি অংশ বলে কোনো অংশটা নাই। দ্বিতীয় সেন্টেন্সটায় দেখো প্রপারলি, এটা হচ্ছে একটা অতিরিক্ত বা বাকি অংশ। এই জন্য প্রথম সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের, তৃতীয় সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের
পাস্ট পার্টিসিপেল ফর্মের পরে আর কিছু নাই। এবার দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করো, নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসেছে, তারপরে অবজেক্ট ইট বসেছে, তারপরে একটা বি বসেছে, তারপরে মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপেল ডান বসেছে, এবং সব শেষে এক্সটেনশন যেটা অতিরিক্ত যে অংশ প্রপারলি সেই অংশটা বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দ্বিতীয় নিয়মটি ভালোভাবে লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েসটি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হলে এবং দুটি অবজেক্ট থাকলে কোন নিয়মে আমাদের করতে হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে লেট বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে বস্তুবাচক অর্থাৎ অব্যক্তিবাচক অবজেক্টটি বসে, অর্থাৎ শেষে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা বসবে, তারপরে বি বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপরে একটা ফর বসে, এবং সবশেষে লেটের সবশেষে যে ব্যক্তিবাচক অবজেক্টটি থাকে সেইটা বসে। তো চলো আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েস, গিভ মি এ পেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে মি আছে এবং এ পেন। এখানে মি হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এ পেন একটা অবজেক্ট, অর্থাৎ ডাবল অবজেক্ট, দুটি অবজেক্ট রয়েছে। এ পেন হচ্ছে অব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে লেট বসিয়েছি, তারপর অব্যক্তিবাচক বা বস্তুবাচক যে অবজেক্ট অর্থাৎ শেষের যে অবজেক্ট সেটা বসিয়েছি এ পেন, তারপরে একটা বি বসিয়েছি, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়েছি, তারপরে একটা ফর বসিয়েছি, এবং শেষে ব্যক্তিবাচক যে অবজেক্ট মি সেটাকে বসিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটা লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় ভয়েসটিতে দেখা রয়েছে বাই প্রিন্সিপাল ভার্ব, তারপর আছে হিম এবং এ বুলুসার দুটো অবজেক্ট। এখানে হিম হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এ ব্লু শার্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট বা শেষের অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী এখানে লেট বসেছে, তারপরে এ ব্লু শার্ট শেষের অবজেক্টটি বসেছে, তারপরে বি বসেছে, তারপরে মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ভার্ব বসেছে, ফর বসেছে, এবং শেষে ব্যক্তিবাচক অবজেক্টটি বসেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুইটা নিয়ম সম্পর্কে জানলে নিয়মগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সের আরো কিছু নিয়ম সম্পর্কে জানি। অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে যদি শুরু হয় তাহলে কোন নিয়মে আমাদের প্যাসিভ করতে হবে। প্রথমে লেট বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সেটি বসে, তারপরে একটা বি বসে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপরে একটা বাই বসে, এবং শেষে লেটের পরে যে প্রোনাউনটি থাকে সেটি বসে। তাহলে চলো আমরা লক্ষ্য করি ভালোভাবে। যেমন অ্যাক্টিভ ভয়েস লেট দিয়ে শুরু হলে, অর্থাৎ এইখানে দেখো লেট প্রথমে রয়েছে, লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েসটি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে। এর অ্যাক্টিভে রয়েছে লেট হিম রিড ইট। তাহলে কি হচ্ছে, প্রথমে আছে লেট, তারপরে আছে লেটের পরে একটা প্রোনাউন রয়েছে, প্রোনাউনটার অবজেক্টিভ কেস রয়েছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব রিড রয়েছে, এবং সবশেষে অবজেক্ট রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অ্যাক্টিভ ভয়েসটির প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের এই উপরের এই নিয়মগুলো ফলো করতে হবে। তাহলে নিয়মগুলো আমরা কিভাবে প্রয়োগ করব একটু দেখি। প্রথমে
লেট দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েসটি বা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তাহলে ওই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে লেট বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে ইট, তারপরে একটা বি বসাতে হবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিড। তোমরা জানো রিডের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল এর কোনটায় কোনো পরিবর্তন নেই, সব একই। রেড, ইট বি রেড, তারপরে নিয়ম অনুযায়ী বাই বসেছে, এবং সবশেষে লেটের পরে যে প্রোনাউনটির অবজেক্টিভ কেস রয়েছে হিম, সেটা বসেছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করি, লেট দিয়ে শুরু হয়েছে অ্যাক্টিভ ভয়েসটি। লেট মি নো দ্য ম্যাটার, নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসেছে, দি ম্যাটার অবজেক্টিভ বসেছে, বি বসেছে, নো এর পাস্ট পার্টিসিপেল ফর্ম নন বসেছে, বাই বসেছে, লেটের পরের প্রোনাউনটি বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি নিয়ম লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েসটি যদি ডু নট দিয়ে শুরু হয়, তাহলে আমাদের নিয়ম কি হবে? প্রথমেই লেট নট বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসে, তারপরে একটা বি বসে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, এবং যদি এক্সটেনশন বা বাকি কোনো অংশ থাকে, অতিরিক্ত যদি কোনো অংশ থাকে, সব শেষে সেটা বসে। তাহলে চলো আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। যেমন অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট দিয়ে শুরু হয়, তাহলে তার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে প্রথমে লেট নট বসে, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসে, তারপর বি বসে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপর বাকি অংশ বসে যদি বাকি অংশ থাকে। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের এটা করা হয়েছে কিনা আমরা একটু লক্ষ্য করি। ডু নট দিয়ে শুরু হয়েছে, তারপরে মূল ভার্ব আছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব আছে, এবং সবশেষে একটা অবজেক্ট আছে। তাহলে ডু নট থাকলে আমাদের প্রথমে লেট নট বসবে, লেট নট বসেছে, তারপরে অবজেক্টিভ বসবে, বসেছে, তারপরে একটা বি বসাতে হবে, বসেছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটাও ঠিক আছে, তারপরে শেষে রয়েছে বাকি অংশ বসবে। যেহেতু এই সেন্টেন্সে কোনো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বলে কিছু নেই, সুতরাং বাকি অংশ বলে এখানে কিছু নাই, তাই এখানে বসবে না। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করি, ডু নট বিট হিম এনিমোর। ডু নট থাকলে লেট নট, তারপরে হিম হচ্ছে অবজেক্ট, সেটা বসলো, তারপরে একটা বি বসলো, তারপরে বিট এর পাস্ট পার্টিসিপেল ফর্ম বিটেন বসলো। প্রথম সেন্টেন্সে যেহেতু কোনো অতিরিক্ত অংশ ছিল না, সেহেতু এইখানেই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল বসানোর পরে আমাদের হয়ে গিয়েছিল, কিন্তু এখানে এনিমো একটা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ আছে, যে কারণে 5 নম্বরে যে নিয়মটি রয়েছে সেই নিয়মটিও এখানে করা গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো আমরা আরো কিছু নিয়ম দেখি। অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি অলওয়েজ থাকে, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লেট বসে, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসে, তারপর বি বসে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তারপর বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যদি থাকে সেটা বলবে, এবং সব শেষে অলওয়েজ বলবে। যেমন অ্যাক্টিভ ভয়েস অলওয়েজ ডু ইট, অলওয়েজ দিয়ে যদি শুরু হয়, মানে শুরুতে অলওয়েজ থাকলে কি নিয়মে আমাদের করতে হবে? শুরুতে অলওয়েজ রয়েছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব ডু রয়েছে, তারপরে ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্টিভ বসবে, তারপরে একটা বি বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান বসেছে, এবং সব শেষে অলওয়েজটা বসেছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিকে লক্ষ্য করি। অলওয়েজ দিয়ে শুরু হয়েছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব রয়েছে, দ্বিতীয় রুট অবজেক্ট রয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে লেট বসেছে, দ্বিতীয় রুট অবজেক্টিভ বসেছে, তারপর বি বসেছে, তারপর স্পোকেন স্পিকের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম স্পোকেন বসেছে, এবং সবশেষে অলওয়েজ বসেছে। শিক্ষার্থী বন্ধুরা,
আমরা আরো একটি নিয়ম লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি নেভার থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে যে সেন্টেন্সগুলো কিন্তু সবই ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই নিয়মগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে প্রথমে যদি নেভার থাকে, অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি নেভার থাকে তাহলে প্রথমে লেট নেভার বসে, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ বসে, তারপর বি বসে, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপর বাকি অংশ যদি থাকে তো সেটা বলবে। যেমন অ্যাক্টিভ ভয়েস নেভার টেল এ লাই, নেভার দিয়ে শুরু হয়েছে, তারপরে টেল আছে প্রিন্সিপাল ভার্ব, লাই হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে কি বসবে? লেট নেভার বসেছে, তারপরে অবজেক্ট এ লাই বসেছে, তারপরে বি বসেছে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড বসেছে, তারপর বাকি অংশ বলবে। কিন্তু এখানে যেহেতু কোনো বাকি অংশ এক্সটেনশন অতিরিক্ত অংশ নাই, তাই এখানে কোনো বাকি অংশ বসার সুযোগ নাই। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করি, নেভার ডু ইট, লেট নেভার ইট বি ডান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশ কিছু নিয়ম সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলে তোমরা বিষয়গুলো আরো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো বেশি বেশি করে জানতে পারবে। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখি। অ্যাক্টিভ ভয়েসে প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে আমাদের কোন নিয়মে প্যাসিভ করতে হবে আমরা একটু দেখি। কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় প্রথমেই ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, তারপরে ইউ আর রিকোয়েস্টেড টু আমরা যখন বসাবো তখন প্লিজ বা কাইন্ডলি বাদ যাবে, এবং তারপরে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে, যে অবস্থায় আছে সেই অবস্থায় বসাতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না, অপরিবর্তিত অবস্থায় হবে। তাহলে চলো আমরা উদাহরণ লক্ষ্য করি। যেমন অ্যাক্টিভ কাইন্ডলি হেল্প হিম, প্যাসিভে কি হবে? নিয়ম অনুযায়ী প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, নিয়ম অনুযায়ী এখানে ইউ আর রিকোয়েস্টেড টু বসেছে, তারপরে কাইন্ডলি বাদ গেছে, যে হেল্প হিম আছে, হেল্প প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসেছে। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে দুইটা অবজেক্টও আছে, এ গ্লাস অফ ওয়াটার একটা অবজেক্ট এবং মি একটা অবজেক্ট। তাহলে কোন রুমে আমাদের করতে হবে? দেখো, প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বলবে, বসেছে, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে অপরিবর্তিত অবস্থায় বলবে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অপরিবর্তিত অবস্থায় আছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আছে প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এখানেও সেটা বসেছে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত, এবং প্লিজ বাদ যাবে, সেটা এখানে বাদ গিয়েছে। তাহলে আমাদের নিয়ম সঠিকভাবে এখানে প্রয়োগ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভয়েস চেঞ্জের বেশ কিছু নিয়ম সম্পর্কে ধারণা পেলে এই নিয়মগুলো তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভয়েস চেঞ্জের নিয়ম অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম সম্পর্কে যে আলোচনাটা এ পর্যন্তই। তো আলোচনা যেটা করলাম সেটা যেন তোমরা বাসায় বসে আরো প্র্যাকটিস করো, সেজন্য কিছু হোমওয়ার্ক দিতে চাই। তোমরা হোমওয়ার্কগুলো খাতায় লিখে নেবে দ্রুততার সহিত।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই লিখে ফেলেছ। তো আজকে এ পর্যন্তই। এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে এবং সেটা খাতায় তুলে রাখবে। স্কুল যখন খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে ভয়েসের বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।